এই গল্পটি আমাদের এলাকার এক ভ্যান চালক ছেলের সঙ্গে ঘটা সত্য একটি ঘটনা। ছেলেটি এতিম ছিল এবং তার ভাগ্য যে এইভাবে বদলে যাবে সেটা এলাকার কেউই ভাবতে পারেনি। এলাকার মানুষ এখনো বলাবলি করে। আশা করি গল্পটি পুরোটা শুনবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। বরাবর মতোই কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা শুনছেন দ্য মেগা বক্স। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। গ্রামের শেষ মাথার মাঠের আগের দিকের বাড়িটা ছিল হচ্ছে আলামিনদের। আলামিন একটা এতিম ছেলে। আলামিন যখন অনেক ছোট তখন প্রথমে তার মা মারা যায় এবং পরবর্তীতে বেশ কয়েক মাস পরে তার বাবাও মারা গিয়েছিল। এরপর থেকেই আলামিন তার দাদির কাছে মানুষ হয়েছে। আলামিনের বাবা একজন কৃষক ছিল। মানুষের খেতে চাষ করেই তিনি তার দিন রুজি চালাতেন। আলামিনরা বেশ গরিব ছিল। মাঠের শেষ ধারের এই বাড়িটা তার বাবা করে দিয়ে গিয়েছিল। ভাঙাচোরা একটা বাড়ি। সেই বাড়িতে আলামিনের দাদি এবং আলামিন ছোটবেলা থেকেই থেকে আসছে। আলামিনের বয়স যখন 8 বছর তখন তার বাবা মা দুজনই একই বছরে মারা যায়। তখন সে খুব ছোট ছিল, অত কিছু বুঝতো না। তারপর তার দাদি অনেক কষ্ট করে তাকে বড় করেছে। আলামিনের দাদিকে আমরা দেখেছি গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি কাজ করে তার নাতির জন্য টাকা পয়সা জমাতো এবং তাকে লালন পালন করত। এরকমটাই দেখেছি। আলামিন ছোটবেলা থেকে পড়াশোনা করতে পারেনি। তার দাদি তাকে বেশ কয়েকদিন মাদ্রাসায় পড়িয়েছে, কিন্তু মাদ্রাসায় পড়ানোর সক্ষমতা না থাকার কারণে আলামিন মাদ্রাসাতেও তার পড়াশোনা শেষ করতে পারেনি। সে একজন এতিম থাকাকালীনও তাকে কোনো মাদ্রাসায় পড়াশোনা করার জন্য সুযোগও দেওয়া হয়নি। সমাজটাই এমন হয়ে গিয়েছে যে দিনী শিক্ষা নিতে গেলেও টাকা পয়সা দিয়ে তারপর পড়াশোনা শেখা লাগে। একজন এতিম ছেলেকে কোরআনের হাফেজ করার মতো কোনো দিনদার মানুষ সেই গ্রামেই আছে কিনা জানি না। যদি থাকতো তাহলে হয়তো আলামিন তার পড়াশোনা শেষ করতে পারত। তাকে কেউ জেনারেল লাইনেও পড়ায়নি, হয়তো ক্লাস 5 পর্যন্ত পড়েছে, তারপর আর পড়ার সুযোগ হয়নি। আলামিন যখন বড় হলো তার দাদি বলতো, তোকে যদি একটা কাজের ভিতরে ঢুকিয়ে দেওয়া যেত বা এই যে চেয়ারম্যানের কাছে বলে একটা ভ্যান ম্যানেজ করে দেওয়া যেত তাহলে হয়তো খুব ভালো হতো, একটা রুজি হতো। আলামিনের দাদি চেয়ারম্যানের বাড়িতে মেম্বারের বাড়িতে ঘুরতে ঘুরতে তার পায়ে ক্ষয় করে ফেলেছে এমন অবস্থা। তারপর গ্রামের এক মুরব্বী লোক ছিল তার কাছে বলে তার নাতির জন্য গ্রামের উপজেলা পরিষদ থেকে একটা ভ্যান পাওয়ার জন্য আবেদন করে দিতে বলে। সেই মুরব্বী ভালো লোকটা ছিল বলেই আলামিন পরবর্তীতে একটা ভ্যান পেয়েছিল উপজেলা পরিষদ থেকে। তখনকার সময়ে ভ্যান এতটা সবার ঘরে ঘরে ছিল না, আর আলামিনরা যে ভ্যান কিনবে বেশি পরিমাণ টাকাও তাদের কাছে ছিল না। 2002 কি 3 সালের ঘটনা তখন। ওই সময়ে এত সচরাচর ভ্যান তারপর বিদ্যুৎ এসব চলাচল ছিল না খুব একটা। তারপরেও অনেক অনুরোধের পরে প্রায় 1 বছর পর আলামিনকে একটা পুরাতন ভ্যান কিনে দেওয়া হয়। আসলে যে ভ্যানটা নতুন এসেছিল সরকারের পক্ষ থেকে, সেই ভ্যানটা চেয়ারম্যানই নিজে মেরে খেয়ে ফেলেছে। পরবর্তীতে সেই প্রভাবশালী বৃদ্ধ লোকের কারণেই একটা সেকেন্ড হ্যান্ড ভ্যান তাকে কিনে দিতে হয়েছে। আলামিন ভ্যানটা পেয়ে বেশ খুশি হয়েছিল, কারণ হচ্ছে আলামিনের দাদি বেশ বৃদ্ধ হয়ে গিয়েছিল। তিনি আগের মতো আর কাজ করে আলামিনকে খাওয়াতে পারতেন না। আলামিন মাঝে মধ্যে মাঠে কাজ করত, তাই করে যা পেত তা দিয়ে টুকটাক সংসার চলে যেত, কিন্তু একটা ভ্যান হলে খুব ভালো হতো। আলামিন আবার মাঝে মধ্যেই তার চাচা এবং মানুষের ভ্যান নিয়ে চালাতো, সেই থেকেই তার ভ্যানের ভূত মাথায় চেপেছিল। যাই হোক, তার দাদি অনেক কষ্ট করে তাকে একটা ভ্যান নিয়ে দিয়েছিল উপজেলা পরিষদ থেকে। আলামিন খুব ভালো এবং সৎ একজন মানুষ ছিল। সে গ্রামে গ্রামে ভ্যান চালিয়ে বেড়াতো। অনেক সময় দেখা যেত অনেক বৃদ্ধ এবং যাদের কাছে টাকা থাকতো না তাদেরকে ও বিনা পারিশ্রমিকে পার করে দিত। এরকমই ভালো একজন মানুষ ছিলেন সে। আলামিনের সঙ্গে যেদিন থেকে ঘটনাটা ঘটতে শুরু করে সেই দিনটা ছিল হচ্ছে ঈদের আগের দিন, মানে হচ্ছে চাঁদ রাত। ঈদের আগের দিন সাধারণত গ্রামে ঢাকা শহর থেকে অনেক মানুষ আসে, যার কারণে আলামিন এই সুযোগটাকেই প্রত্যেক ঈদে কাজে লাগায়। গত কোরবানির ঈদেও সে ভালো টাকায় কামিয়েছে এই কাজ করে। ঈদের আগে এবং ঈদের পরে সে বেশি করে ভ্যান চালায়, এতে করে বেশ ভালো টাকা পয়সাই সে গোছাতে পারে। গত ঈদের টাকা দিয়ে সে তার ঘরের চাল সারিয়েছে এবং ঘরটাকে মেরামত করেছে। এবারের ঈদের টাকা দিয়ে সে ঘরটাকে একটু পাকা করবে বলে ভেবেছে। বেশ ভালো ইনকামই হয় তার।
ঈদের আগের দিন, মানে যেদিন তার মূলত হচ্ছে কি তার সঙ্গে ঘটনাটা ঘটা শুরু করে এবং তার ভাগ্য এমনভাবে বদলে যায়, আসলেই অলৌকিক ব্যাপার ছাড়া আর কিছু না। আলামিন সেদিন রাতে বেশ গভীর রাত পর্যন্ত বাজারে যাত্রীদের জন্য অপেক্ষা করে। এক যাত্রী নামিয়ে দিয়ে এসে আবার বাজারে বসে ঢাকার বাসের অপেক্ষার জন্য। ঢাকার বাস থেকে কখন যাত্রী নামবে এবং তাদেরকে একটু পার করে দিয়ে আসবে বেশি টাকার লোভে আর কি। যেমন দিনের বেলা যদি যায় তাহলে হয়তো 50-60 টাকা দিয়ে, আর যদি রাতের বেলা যায় তাহলে 200-300 টাকা পাওয়া যায়। সেই লোভেই সে এখানে বসে থাকে রাত 2টা-3টা পর্যন্ত। এদিনও খুব একটা ব্যতিক্রম হলো না। আলামিন শেষ যাত্রী নিয়ে তাদেরকে নামিয়ে দিয়ে আসলো রায়পুর নামে একটি গ্রামে। সেই গ্রাম থেকে আলামিনের বাড়িটা খুব কাছে না, একটু দূরে হবে, 4-5 কিলোমিটার দূরে। আলামিন তাদেরকে নামিয়ে দিয়ে রাত তখন 3:30টার কাছাকাছি হবে। কৃষ্ণপক্ষ পড়েছে। ওই রাতে এক ভোরো গ্রামের মাঝখান দিয়ে আসছিলেন। এদিক দিয়ে কাছে হয়, আর ওই জায়গাটা একটু ভয়ানক বটে। আলামিন প্রথম ভেবেছিল যে দিক দিয়ে যাবে কিনা, তারপর ভাবলো যে না, এদিক দিয়ে যাই, কারণ হচ্ছে গিয়ে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, পরের দিন যেহেতু ঈদ, আর প্রায় 3:30টার বেশিও বেজে গিয়েছে আন্দাজ মতে। আলামিন তাদেরকে নামিয়ে দিয়ে দ্রুত ভ্যানটা টানতে শুরু করলো। সেই ভোরো গ্রামের জঙ্গলের রাস্তা দিয়ে আলামিন ভ্যানটা দ্রুত গতিতে চালিয়ে একদম তার গ্রামের কাছাকাছি চলে আসলো। তার বাড়িতে আসতে 1 কিলোমিটার আগে একটা মোড় পড়ে। সেই মোড়ের কাছে বিরাট এক অশ্বত্থ গাছ আছে। সেই গাছের কাছে এসে আলামিন দেখল 2জন মুরব্বী লোক দাঁড়িয়ে আছে এবং তাকে ইশারা দিয়ে ডাকছে। আলামিন ভ্যানটা থামালো, থামিয়ে তাদেরকে সালাম দিল। তারা 2জন সালাম গ্রহণ করলেন। সেই 2জন মুরব্বী লোকের মুখটা সাদা কাপড় দিয়ে ঢাকা, দেখে ভয় পাবার মতো অবস্থা, কিন্তু সেরকম কাফনের কাপড়ের মতো নয়। লেবাস পরা, হুজুরের লেবাস পরা, মুখে লম্বা লম্বা দাড়ি। তার দাড়িগুলো দেখা যাচ্ছে, কিন্তু তার মুখ, চোখ, অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র দাড়ি এবং ঠোঁটের নিচের কিছু অংশ দেখা যাচ্ছে। আলামিন তাদেরকে বললেন, আপনারা কোথায় যাবেন আর আমাকে কেন থামিয়েছেন? বুজুর্গ 2জন বেশখানি লম্বা, তাদের সাদা দাড়ি দেখে বোঝা যাচ্ছে। তখন সেই লোক দুটো বললেন কি যে, তুমি কোথায় যাচ্ছ? আমাদেরকে একটু সামনে নামিয়ে দিয়ে আসো। এই কথা শোনার পর আলামিন বললেন, আমি তো অনেকক্ষণ ভ্যান চালিয়েছি, এখন বাড়ি যাচ্ছি। আগামীকালকে ঈদ, তাড়াতাড়ি গিয়ে ঘুমাতে হবে এবং সকালবেলা উঠে ঈদের নামাজও তো পড়তে যেতে হবে, তাই না? আর আমার বাবা মার কবরও আমি ফজরের নামাজ পড়ে জিয়ারত করি। এই কথা শোনার পর সেই 2জন লোক, বৃদ্ধ লোকের মধ্যে একজন বলে উঠলেন, আমি বেশি দূর যাব না, সামান্য একটু রাস্তা, তবে আমাকে এই সাহায্যটুকু তোমাকে ফ্রিতেই করতে হবে, কারণ হচ্ছে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই তোমাকে দেবার মতো। আলামিন খানিকটা মাথা চুলকে বললেন, আচ্ছা ঠিক আছে, উঠে বসুন, বিপদে যেহেতু পড়েছেন আপনাদেরকে নামিয়ে দিয়ে আসি, আর তো কিছু করার নেই। আলামিনের ভ্যানের নিচে হারিকেনটা টিপ টিপ করে চলছে, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে, কারণ তার হারিকেনের তেল শেষ হয়ে যাওয়ার জোগাড়। সে 2জন লোক তার ভ্যানে চেপে বসলেন। আলামিন বললেন কি যে কোন দিক যেতে হবে। তেনারা দেখিয়ে দিলেন পেছনের রাস্তা, যে রাস্তা দিয়ে আলামিন ফিরেছে। আর কিছু করারও নেই, আলামিন রাজি হয়ে গেল, কারণ আলামিন খুব ভালো একটা ছেলে ছিল। সে কাউকে বিপদে দেখলে অবশ্যই তাকে সাহায্য করবে। তারপর সেই 2জন বুজুর্গকে নিয়ে আলামিন তার ভ্যান চালাতে লাগলেন। খানিকটা দূরে সেই ভোরো গ্রামের মধ্যে গিয়ে তার ভ্যানের সেই তেলটা ফুরিয়ে গেল, হারিকেনের তেলটা ফুরিয়ে গেল, হারিকেন বন্ধ হয়ে গেল। সামনে ঘন অন্ধকার, আর এই গ্রামে শুধুমাত্র ঘন গাছপালা, দেখলেই ভৌতিক মনে হয়। তবে তার পেছনে 2জন বুজুর্গ আছে, তাই তার ভয় লাগছে না। কিছুক্ষণ বাদে তাদের 2জনের মধ্যে থেকে একজন একটা আলো মারল, খুবই লম্বা এবং বড় একটা টর্চ লাইটের আলো দেখে মনে হচ্ছে। আলামিন বলল, আপনাদের হাতে এত বড় টর্চ লাইট আছে? বাহ, খুব আলো। হয়তো এরকম সাধারণত চেয়ারম্যানের বাড়িতে দেখেছি। চেয়ারম্যান কাকার বাড়িতে অনেক বড় আলো আছে এবং তার বাসায় বিদ্যুৎও আছে, কিন্তু আপনারা কোথায় থাকেন? সেই বড় বুজুর্গ 2জনের মধ্যে থেকে একজন বলে উঠল, এই তো আমরা সামনেই থাকি, আর একটু সামনেই আমাদের বাড়ি। তারপর তিনি বললেন কি যে, এখানেই থামাও, এখানেই আমার বাড়ি, এখান থেকে আমরা চলে যেতে পারবো। তারা 2জন ভ্যান থেকে নেমে পড়লেন। আমি তাদেরকে বললাম, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন। সেই বুজুর্গ 2জন বললেন কি যে, তোমাকে তো কোনো টাকা পয়সা আমরা দিতে পারলাম না, তবে এই সামান্য উপহারটুকু রাখো, আশা করি তোমার কাজে লাগবে। আলামিন সেই জিনিসটা নিয়ে পকেটে ঢুকিয়ে ভ্যানটা পেছনের দিকে ঘুরিয়ে আস্তে আস্তে করে আসতে লাগলেন। ততক্ষণে প্রায় ভোর হয়ে যাবার জোগাড়।
ফজরের আজান দিয়ে দিয়েছে, একটু পরেই ভোর হয়ে আসবে। আর এসব রাস্তা আলামিনের চেনা, যার কারণে তার আসতে কোনো প্রকার অসুবিধা হলো না। আলামিন যখন তার বাড়ির ভেতরে ঢুকলেন তখন ফজরের আজান শেষ হয়েছে। সে তার দাদিকে ডাকলেন, দাদি। তার দাদি উঠে বললেন, কিরে, এত দেরি করলি কিসের জন্য? সেই কতক্ষণ তোর জন্য বসেছিলাম, তারপরে ঘুমাই গেছি। তারপর আলামিন তার দাদিকে বলল, দাদি, আজকে মেলা টাকা ইনকাম হয়েছে। এই পুরা মাস যদি নাও চালায় তাও ওই টাকা দিয়ে অনেকদিন চলে যাব। এই কথা বলার পর দাদি বলল কি যে, ঠিক আছে, ভালো করেছিস, তাড়াতাড়ি গোসল করে তোর নামাজ পড়ে তোর বাবা মার কবর জিয়ারত করতে যা। তারপর আয়শা গোসল করে ঈদের নামাজ পড়তে যাবি। আমি সেমাই আর নুডলস রান্না করতেছি। এটা বলে আলামিন গামছাটা নিয়ে গোসল করতে চলে গেল। এটা বলেই আলামিন ওযু করে নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়ে এসে তারপর তার বাবা মায়ের কবর জিয়ারত করে এসে গামছাটা নিয়ে গোসল করে ঈদের নামাজ পড়তে গেল। ঈদের নামাজ শেষে আলামিন তার দাদির জন্য মিষ্টি এবং সে যা যা খেতে পছন্দ করে সেসব জিনিস নিয়ে আসলেন। বাসায় এসে আলামিন গতকালকের রাত্রের সেই ঘটনা মনে করতে লাগলেন। সেই বুজুর্গ দুজনের কথা, হয়তো ঢাকা থেকে এসেছে, বিপদে পড়েছিল, সাহায্য করেছে, বেশ ভালো কথা। ঠিক তখনই তার মনে হলো সেই বুজুর্গ দুজন তাকে একটা উপহার দিয়েছিলেন। সে পকেটে রেখে দিয়েছিল, কিন্তু কি জিনিস দিয়েছিল সেটা তো দেখা হয়নি। সঙ্গে সঙ্গেই আলামিন তার শার্টের পকেটটা দেখলেন। সে যখন সেই জিনিসটা তার শার্টের পকেট থেকে বের করলো, সে দেখে সম্পূর্ণরূপে অবাক হয়ে গেল। জিনিসটা থেকে একদম চকমকির মতো আলো বের হচ্ছে, কিন্তু গত রাতে তো এরকম আলো বের হয়নি। জিনিসটা একটা ব্যাগের মধ্যে ছিল, যার কারণে হয়তো আলামিন দেখতে পায়নি। জিনিসটা দেখতে খুবই মূল্যবান মনে হচ্ছে, কোনো অন্য কি হবে সেটা বুঝতে পারছে না, তবে দেখে মনে হচ্ছে দামি জিনিস ওনারা দিয়ে গিয়েছেন। আলামিন ভাবলো 2 দিন বাদে শহরে গিয়ে জিনিসটা কাউকে দেখাবেন। জিনিসটা কি হতে পারে? ঈদের দিন আলামিন আর ভ্যানটা নিয়ে বের হলো না। তার কাছে যে পরিমাণ টাকা আছে তা দিয়ে তার ঘরটা মেরামত করা হয়ে যাবে। অনেকদিন পরেই ঘরটাকে ঠিক করছে, তার বাবা এই ঘরটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন। তারপর আলামিন সেই টাকা দিয়ে ঘরটা মেরামত করলেন। আলামিন চেয়েছে যে কিছুদিন বাদেই বিয়ে করবে, কারণ হচ্ছে তার ঘরে একটা বউ দরকার। আর দাদি এখন আর আগের মতো কাজ করতে পারে না, বৃদ্ধ হয়ে গিয়েছে। আলামিনের বয়স 21-22 বছর হয়ে গিয়েছে। এখন একটা সত্যি সত্যি বিয়ে করে নিয়ে আসা উচিত। কিছু টাকা পয়সা জমিয়ে ঘরটা তো ঠিক করা হলো, এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে আনা উচিত। 3 দিন কেটে গেল। আলামিনের দিন বেশ ভালো কাটছিল। হঠাৎ করেই তার সেই জিনিসটার কথা মনে পড়ল। আলামিন জেলা সদরে একটা দোকানে সেই জিনিসটা দেখালো। সেই লোকটা বলল কি যে, এই জিনিস তুই কই পেয়েছিস? আলামিন তখন জানালো, আমাকে 2 জন লোক দিয়েছে, রাত্রেবেলা ভ্যানে তাদেরকে নিয়ে যাচ্ছিলাম, সেই 2 জন লোক আমাকে এটা দিয়েছে। এই কথা শুনে সেই শ্যাকরার দোকানদার বলল কি যে, এ তো খুবই দামি জিনিস, এ তোকে কিভাবে দিল? আমি তো বুঝতে পারছি না, ভাড়ার বদলে এরকম জিনিস। তুই সত্যি কথা বলছিস তো? কোথা থেকে চুরি করে আনিসনি তো? আলামিন তখন বলল, আসগর ভাই, তুমি সব কি বলতেছো বলো তো? আমাকে কি দেখে তোমার চোর মনে হয়? জীবনে এরকম কোনো কাজ করছি? তখন আসগর বললেন কি যে, জি বুঝতে পারছি, তবে এই জিনিসের বেশি দাম কিন্তু আমি দিতে পারবো না। এই কথা বলার পর আলামিন বলল কি যে, আচ্ছা ঠিক আছে, তুমি এটা তোমার কাছে রাইখা দাও, যখন এটা বেচতে পারবা তখন তুমি আমাকে দিও। এখন আমি যাই, আমার তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। আলামিন তাই বলে আসগর ভাইয়ের কাছে সেই জিনিসটা দিয়ে চলে আসলেন। বললেন বেশ ভালো দাম পাওয়া যাবে। আলামিন ভাবলো হয়তো 5-10 হাজার টাকা যদি পাওয়া যায় তাতে করে বিয়ের খরচটা উঠে যাবে, আর এই টাকার মধ্যে একটা বিয়ের আয়োজন টুকটাক করা যাবে। দাদিকে বলতে হবে যে আমার জন্য মেয়ে দেখতে। দাদি এখন আগের মতো তো কাজ করতে পারে না। ওই দিন রাতে আলামিনের ভ্যান চালিয়ে ফিরতে ফিরতে রাত প্রায় 11:30 বেজে গেল। অনেক রাত পর্যন্ত সে যাত্রী টানাটানি করেছে, সামনে তাকে বিয়ে করতে হবে। এই অবস্থায় তাকে একটু টাকা পয়সা না জমালে তো মেয়ে পক্ষের কাছে তার মাথা থাকবে না, যার কারণে সে টাকা পয়সা গোছাচ্ছে। একটা ভালো দেখে মেয়ে আনতে গেলেও তো টুকটাক স্বর্ণ গয়না দিতে হয়, তাই না? শহর থেকে ফেরার পথে সেই পথের মোড়ে এসে আলামিন আবার সেই 2 জন লোককে দেখতে পেলেন। বললেন কি যে, কেমন আছো তুমি? আলামিন বলল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কি আজকেও ওই গ্রামে যাবেন? লোক 2 জন বললেন কি যে, হ্যাঁ, তবে আজকে একটু ভেতরে যাব, তোমার যদি সময় থাকে তাহলে আমাদের সঙ্গে চলো। আলামিন তখন বলল, আচ্ছা সমস্যা নেই, আমার সময় আছে, আপনি যতক্ষণ বলবেন আমি ততক্ষণই থাকতে পারবো। তখন সেই 2 জন বুজুর্গ বললেন, তোমাকে কিন্তু আমাকে সেখানে নিয়ে যেতে হবে এবং সকালের আগে ফজরের আজানের আগে এখানে নামিয়ে দিয়ে যেতে হবে, পারবে তো? আলামিন তখন বলল, জি পারবো। তখন সেই বুজুর্গ লোক 2 জন বললেন কি যে,
আমাদের কাছে কিন্তু আজকেও কোনো টাকা নেই, তোমাকে কিন্তু ফ্রিতেই নিয়ে যেতে হবে। আলামিন তখন জানালো, টাকা নেই তো কি হয়েছে, আপনি চলেন, আপনি যদি খুশি হন তাতেই আমি খুশি। আলামিনের আচার ব্যবহার দেখে লোক দুজন আসলেই বিস্মিত। এরকম মানুষও এখনো পৃথিবীতে আছে যে কিনা বিনা পারিশ্রমিকে মানুষকে পার করে দেয়। আসলেই অদ্ভুত বিষয়। তারা দুজন ভ্যানে চেপে বসলেন। আলামিন ভ্যান চালিয়ে যাচ্ছে। অনেকটা পথ পেরিয়ে যাওয়ার পরেও সেই গ্রাম আর আসছে না, কিন্তু সেদিন তো খুব দ্রুতই চলে এসেছিল। খানিকক্ষণ বাদে সে দুজনের মধ্যে থেকে একজন বলে উঠলেন, বামের এই রাস্তা দিয়ে ঢোকাও। আলামিন বামের রাস্তা দিয়ে ঢোকালো। বামের এই রাস্তা আলামিন চেনে এবং অনেকবার গিয়েছে। খানিকটা দূরে যাবার পরেই হঠাৎ করেই তার রাস্তাটা অপরিচিত হয়ে গেল। মানে এমন অপরিচিত রাস্তা সে তার আশেপাশের কোথাও তো দেখেনি। সে এই উপজেলায় ভ্যান চালায় আজকে প্রায় 2 বছর হলো। 2 বছর যাবৎ সে সমস্ত কিছুই চেনে, কিন্তু এরকম রাস্তা তো কখনো দেখেনি। আলামিন দেখলো মাঠের মাঝখান দিয়ে সরু একটা রাস্তা, এবং রাস্তাটা খুবই পরিষ্কার, একটা অদ্ভুত শ্বেত পাথর দিয়ে তৈরি। এরকম রাস্তা এটা কি নতুন হয়েছে নাকি? আলামিন সে দুজনকে জিজ্ঞেস করতে লাগলেন, আচ্ছা এই রাস্তাটা কোথায়, কোন জায়গার রাস্তা, কোন গ্রামের রাস্তা? এটা তো আমি চিনলাম না, নতুন কোনো রাস্তা হয়েছে নাকি? সেই লোক দুজন বললেন কি যে, নতুন রাস্তা না, এটা তো অনেক পুরানো রাস্তা, তুমি এই রাস্তায় কখনো আসোনি তাই জানো না, তুমি ভ্যান চালাতে থাকো। আলামিন কোনো কথা না বলে ভ্যান চালাতে লাগলেন। বেশ খানিকটাক্ষণ চালানোর পরে আলামিন দেখলেন বিরাট এক আলিশান প্রাসাদের সামনে সে এসে পড়েছে। তখন সেই বুজুর্গ বললেন কি যে, তুমি এখানে দাঁড়াও, আমরা যতক্ষণ না পর্যন্ত ভেতর থেকে আসছি তুমি এখানেই থেকো, ঠিক আছে? আর তোমার জন্য খাবার পাঠানো হচ্ছে, তুমি এখান থেকে কোথাও যেও না, আর কারোর সঙ্গে কথাও বলবে না, ঠিক আছে? আলামিন মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে। আলামিন তখনও তাদের চেহারা দেখেনি, তাদের দাড়ি এবং মুখ দেখা যাচ্ছিল। আলামিন কি জিজ্ঞেস করবে যে, আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি না কিসের জন্য, এরকম ভাবে মুখ ঢেকে রেখেছেন কিসের জন্য? পরে ভাবলো যে হয়তো বড়লোক কোনো ঘরের পুরুষ মানুষ হবে, এই জন্য। যাই হোক, আমার তা দিয়ে কি। তবে ওনারা যে আমাকে টাকার বদলে গতদিন একটা রত্ন দিয়েছে, সেটা বিক্রি করে ভালো টাকায় পাওয়া যাবে, সেই লোভে কি আমি এখানে এসেছি? আলামিন মনে মনে সেটা ভাবতে লাগলো। লোক দুটো ভেতরে চলে গেল। বাড়িটা খুবই বিশাল। বাড়িটা দেখে মনে হচ্ছে কোনো রাজা বাদশার বাড়ি। আলামিনকে এখানেই থাকতে বলেছে, তাকে আশেপাশে কোথাও যেতে নিষেধ করেছে। আলামিন ভ্যানের ওপরেই বসে থাকলো। খানিকক্ষণ বাদে ভেতর থেকে একজন মহিলা এবং একজন পুরুষ আসলেন। মহিলা এবং পুরুষ দুটোর গায়ে কালো কাপড় জড়ানো, তাদের চেহারা দেখা যাচ্ছে না, তবে তাদের নখগুলো অস্বাভাবিক বড় দেখা যাচ্ছে। আলামিন খানিকটা ঢোক গিলে বলল যে, আপনারা কারা? তখন সেই লোক দুজনের মধ্যে, মানে একটা মেয়ে একটা ছেলে, তাদের মধ্যে থেকে একজন বললেন কি যে, ভেতর থেকে আপনার জন্য খাবার পাঠানো হয়েছে, আপনি খাবারগুলো খেয়ে নিন। মেয়েটা আমার ভ্যানের উপরে খাবারগুলো রাখলো, এক এক করে 7-8টা বাটি ঢেকে রাখা। তারা যখন সেগুলোর উপর থেকে ঢাকনাগুলো সরালো, আমি দেখে তো আমার প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো জোগাড়। কারণ হচ্ছে 7-8টার মতো বাটিতে প্রায় প্রত্যেকটার মধ্যেই মাছ, মাংস, পোলাও, কুরমা, এইসব খাবার, মিষ্টি জাতীয় জিনিস, দই, পান্তুয়া, এসব জাতীয় সব খাবার। আমি দেখে চমকে গেলাম, কারণ এত চমৎকার খাবার আমি আমার বাপের জন্মে কোনোদিন খেয়েছি কিনা জানি না। মাঝে মধ্যে গ্রামে ফয়তা হলে সেই সময় টুকটাক খাওয়া দাওয়া হয়, তবে এত আইটেম সেখানে থাকে না। সে লোক দুজন একটা আলো সেখানে জ্বালিয়ে দিয়ে গেল, বলল কি যে, এই আলোতে দ্রুত খেয়ে নিন, খাওয়া শেষ হলে আমাদেরকে ডাক দিবেন, আমরা এসে নিয়ে যাব। রাতটা ছিল হচ্ছে জ্যোৎস্না রাত। জ্যোৎস্না রাতের মধ্যে আলামিন খাওয়া দাওয়া শেষ করে সেখানে বসে পড়ল, কারণ রাতটা খুবই চমৎকার লাগছিল। আর খাওয়া দাওয়াগুলো এত চমৎকার ছিল যে আলামিন একদম কবজি ডুবিয়ে গলা পর্যন্ত খেলো। এত খাবার আলামিন তার বাপের জন্মে কোনোদিন খায়নি। নিশ্চয়ই কোনো বড় লোকের এলাকায় চলে এসেছে। তারপর তাদেরকে ডাকার সঙ্গে সঙ্গে সেই লোক দুটো সেই থালা বাসন সবগুলো নিয়ে গেলেন। আলামিন তার ভ্যানের ওপরই মাথা দিয়ে শুয়ে পড়ল। শুয়ে আসমানে জ্যোৎস্না দেখছিল। হঠাৎই আলামিনের নাকে একটা সুঘ্রাণ ভেসে আসতে লাগলো, খুবই অসাধারণ একটা সুঘ্রাণ। এমন সুঘ্রাণ যে আলামিন মনে মনে ভাবলো হয়তো কেউ দামি কোনো পারফিউম দিয়েছে। আলামিন যেখানটায় আছে সেটা অনেক বড় লোকের বাড়ি, আর এখান থেকে যেহেতু তার মালিক যেতে নিষেধ করেছে, সেহেতু সেখান থেকে কোথাও নড়বেও না। কিন্তু সুঘ্রাণটা এত মন মাতালো ছিল যে আলামিন তার নিজেকে যেন সামলাতেই পারল না। আলামিন সেই সুঘ্রাণের পেছন পেছন যেতে লাগলো। ঝোপঝাড় পেরিয়ে সামনে যেতেই আলামিন কিছু মেয়ের কণ্ঠ শুনতে পেল।
মেয়েগুলো সেখানে বসে গল্প এবং হাসাহাসি করছিল। আলামিন দূর থেকে ঝোপের আড়াল থেকে তাদের মধ্যে থেকে একটা মেয়ের দিকে তাকালো। মেয়েটার গা থেকে যেন আলো ছিকড়ে পড়ছিল, এত সুন্দরী দেখতে যে আলামিন হা করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। কিন্তু আলামিন একটা জিনিস দেখে ভীষণ রকমের অবাক হলো, সেটা হচ্ছে মেয়েটার গায়ের উপর জ্যোৎস্নার আলো পড়ে এক ধরনের বিকিরণ সৃষ্টি হয়েছে এবং তার গায়ে যে জামাটা পরা সেই জামাটাও প্রচণ্ড পরিমাণ ঝিকিমিকি করছে। তার গায়ের মধ্যে একটা আলাদা রকমের আলো আছে। সেই আলোটার জন্য আলামিন তাকে দেখে একদম বিস্মিত হয়ে যাচ্ছে। এত চমৎকার মেয়ে মানুষ আলামিন তার বাপের জন্য কোনোদিন দেখেনি। সে কোথায় চলে এসেছে? আলামিন মেয়েটাকে দূর থেকে দেখছে আর মিটির মিটির করে হাসছে, তার দিকে তাকিয়েই আছে। আলামিন ঝোপঝাড়ের কাছে যে গাছটায় উঠে বসেছিল এবং যে গাছটা থেকে ওই মেয়েটাকে দেখছিল, হঠাৎ করে কোনো কথা নেই বার্তা নেই গাছের ডালটা মটাত করে ভেঙে আলামিন নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেখান থেকে 2-3 লোক দৌড়ে আসলেন। দৌড়ে এসে সঙ্গে সঙ্গেই তাকে জাপটে ধরে ফেলল এবং সেই মেয়ে দুটো সেখান থেকে উঠে সঙ্গে সঙ্গে আলামিনের কাছে মুহূর্তের মধ্যেই চলে আসলো। আলামিনকে 2-3 লোক শক্ত করে ধরে ফেলল, ধরে তাকে মারধর করা শুরু করলো। আলামিন গরিব এবং একটা দরিদ্র ছেলে হলেও সে দেখতে অনেক সুদর্শন ছিল এবং তার গায়ে ময়লা ছেঁড়া জামা কাপড় থাকা সত্ত্বেও তাকে খুব হ্যান্ডসাম লাগতো। আর যদি ভালো জামা কাপড় পরানো হতো তাহলে তাকে কেমন লাগবে সেটা আপনারাই ভাবুন। সে গরিব হলেও আল্লাহ তাকে রূপ দিয়েছিল। তাকে যে 3 লোক ধরেছিল তাদের হাতে ছিল বেশ কয়েকটা তরোয়ার এবং কয়েকটা ধারালো অস্ত্র। আলামিন দেখে ভয়ে তার যেন মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। তারা জিজ্ঞেস করতে লাগলো, তুই কে আর এখানে কোত্থেকে এসেছিস? আলামিনকে প্রচন্ড মারতে লাগলো। মেয়ে দুটো এসে বলল কি যে, এই তুমি কে আর তুমি এখানে কি করছো? সর্বপ্রথম আলামিনের কাছে যে ভাষায় তারা কথা বলেছিল সেই ভাষাটা সম্পূর্ণরূপে আলামিনের কাছে অপরিচিত। তবে পরবর্তীতে জানতে পেরেছে যে তাকে এইসবে জিজ্ঞেস করেছিল। আলামিন বাংলাতে বলতে লাগলো, আমি কিছু করিনি, আমাকে মাফ করে দেন, আমি এখানে আসতে চাইনি, আমাকে মানা করেছিল তারপর আমি এসেছি, আমাকে ক্ষমা করে দেন। ওই 2 লোক কোথায়? সেই লোকগুলো আলামিনকে আবার মারধর করতে লাগলেন, মেরে তার নাক একদম ফাটিয়ে দিল। মেয়েটা তাকে থামিয়ে দিয়ে বলল, কি একটা বলছিলাম কিছুই বুঝতে পারছিলাম না, তবে এতটুকু বোঝাচ্ছিল যে আমি কি এবং কোথা থেকে এসেছি এরকম কোনো কিছু। আলামিন সেসব কিছুই বুঝতে পারছিল কিন্তু উত্তর তো দিতে পারছিল না। সে একজন অশিক্ষিত মূর্খ ছিল। ইংরেজিতে কথা বলছে নাকি কোন ভাষায় কথা বলছে সেটা তো আলামিন বুঝতে পারছে না। মেয়েটা তাদেরকে সরে যেতে বলল। আলামিন তখন চুপচাপ বসে আছে, সে প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে আছে। আর মেয়েটা দেখতে যে এত সুন্দরী তার দিকে আলামিন তাকাতে পারছে না। খানিকক্ষণ বাদে মেয়েটা সেখান থেকে চলে গেল। সেই 3 লোক আলামিনকে ধরে ভেতরে নিয়ে গেল। ভেতরে নিয়ে যাওয়ার পরে আলামিন তো কান্নাকাটি করছে। খানিকক্ষণ বাদে সেই 2 বুজুর্গ সেখানে আসলেন, বললেন কি যে, এই তোমরা এখানে নিয়ে এসেছো কিসের জন্য? ওকে, ও কি করেছে? সেই বুজুর্গ এবং সেই 3 লোক যারা কিনা কালো কাপড় পরে এবং ঘোমটা দেওয়া ছিল তারা কথা বলতে লাগলেন, কিন্তু কোন ভাষায় কথা বলছে সেটা আলামিন কিছুতেই বুঝতে পারছে না। তারপর সেই বুজুর্গ 2 বললেন, তুমি কি ভ্যান থেকে বাইরে গিয়েছিল কোথাও? আলামিন তখন বললেন, জি হ্যাঁ, আমি ভ্যানের কাছ থেকে একটু দূরে গিয়েছিলাম, তারপরে এরা আমাকে হঠাৎ মারা শুরু করেছে। তখন সেই বৃদ্ধ লোক 2 বললেন কি যে, না তুমি তো কাজটা ঠিক করোনি, তোমাকে তো আমরা নিষেধ করেছিলাম। আলামিন তখন জানালো, আমার ভুল হয়েছে, আমি তো বেশি দূরেও যাইনি, ভ্যান থেকে সামান্য একটু দূরে গিয়েছিলাম। তারপর সেই 2 লোক আলামিনকে ছেড়ে দিল এবং তারা চলে গেল। বলল কি যে, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে চলো, তবে এরপর থেকে যখন আমাদের সঙ্গে এখানে আসবা এরকম কোনো কিছু করবে না, ঠিক আছে? আমি বললাম, জি আচ্ছা। তখনও আলামিনের নাক দিয়ে রক্ত পড়ছে। সেই বুজুর্গ লোক 2 আলামিনের মুখে হাত বুলালেন। খানিকক্ষণ মধ্যেই আলামিনের নাকের রক্ত পড়া এমনকি তার হাতে পায়ে যেসব ক্ষত ছিল সেসব ক্ষতগুলো মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। আলামিন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তখন সে 2 মুরব্বীকে সাহস করে জিজ্ঞেস করে ফেললেন, আচ্ছা এটা কোন জায়গা এবং এটা কোথায়? আমি আসলে বুঝতে পারছি না। সে 2 লোক তখন বললেন, এটা কোন জায়গা সেটা তোমার জানতে হবে না, তুমি আজকে থেকে প্রায় দিনই আমাকে এখানে নিয়ে আসবে, ঠিক আছে? তারপর নিয়ে আসবে এবং দিয়ে আসবে। তোমাকে প্রত্যেক দিনই ওরকম করে একটা রত্ন দিব, কারণ আমাদের কাছে লেনদেন করার মতো টাকা নেই। আলামিন বলল, আপনি যা ইচ্ছা তাই দিন, আপনি টাকা না দিলেও সমস্যা নেই, তবে আপনাদেরকে দেখে ভালো লেগেছে,
আলামিনের সততা এবং সমস্ত ধরনের আচার আচরণে তারা দুজন প্রথম দিনই মুগ্ধ হয়েছিল। এই জন্যই আলামিনের সঙ্গেই তারা যাতায়াত করে সাধারণত। তারা দুজনকে আলামিন সেই বট গাছটার নিচে, অসৎ গাছটার নিচে নামিয়ে দিয়ে আবার সে বাড়িতে চলে আসলো। আলামিনের গায়ে তখন বেশ পরিমাণ ব্যথা ছিল, কিন্তু এখন কোনো ব্যথা সে অনুভব করছে না। আলামিনের দাদি জিজ্ঞেস করলেন, কিরে তুই এত রাত করেও আজকে বাড়িতে ফিরেছিস? দাদি বললেন, আরে দাদি, আজকে আমরা একটা জায়গায় দাওয়াত খেতে গেছিলাম। তুমি জানো কোথায় গেছিলাম? দাদি বলল, আল্লাহ জানে তুই কিসের কথা বলতেছিস, এরকম কোনো জায়গা তো আমাদের এই পুরো জেলার মধ্যে আমি কোনোদিন দেখি নাই। আমি দাদিকে বললাম, আরে দাদি, তুমি কি দেখছো জীবনে? তুমি তো কিছুই দেখো নাই। কত কিছু যে দেখার বাকি আছে জীবনে, দেখতে পারবো না। তাই বলে একটা টাকার বান্ডিল আলামিনের কাছে এগিয়ে দিল। আলামিন টাকাটা দেখে বলল, এটা কি আমাকে দিলেন? তখন সেই শ্যাকরা দোকানদার বলল, হ্যাঁ ভাই, এর থেকে বেশি আমি দিতে পারবো না। এখানে 50,000 টাকা আছে, 50,000-এর বেশি আমি আসলে দিতে পারবো না। তবে শহরে গেলে একটু বেশি বিক্রি করা যেত, তার সময় নেই। তাই বলে আলামিন যেন আকাশ থেকে পড়ল। 50,000 টাকা সে তার জীবনে একসাথে কোনোদিন দেখেছে কিনা তার মনে পড়ে না, কারণ 50,000 টাকা তখনকার সময় অনেক বেশি টাকা। আলামিন আর কোনো কথা বলল না, বলল, আচ্ছা ঠিক আছে। তার মানে জিনিসটা বেশ ভালোই দামি ছিল। আলামিন বেশ খুশি ছিল। সে সাথে সাথেই সেই টাকাগুলো নিয়ে বাড়িতে চলে আসলো। এতগুলো টাকা পেয়েছে সে। সেদিন রাতে তাদেরকে নামিয়ে দিয়ে আসার পরে হয়তো সর্বোচ্চ 10 টাকা বা 15 টাকায় ভাড়া পেত, কিন্তু সেই জায়গায় এত বড় একটা রত্ন দিয়েছে যার দাম কিনা 50,000 টাকা। অনেক টাকা। আলামিন খুশিতে পুরো গদগদ হয়ে গেল। সেই টাকা দিয়ে আলামিন পরের দিনই তার বাড়ির মেরামতের কাজ সম্পূর্ণ করলো। আগে যেখানে যেখানে কাজ বাকি ছিল সমস্ত কাজ শেষ করে ফেলল। এবং তার দাদি বেশ কয়েকদিন ধরে অসুখে ভুগছিলেন। টাকার কারণে তার দাদির চিকিৎসা করাতে পারছিলেন না। তার দাদিকে সে শহরে গিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে আসলেন। ওষুধ খাওয়ার পর একদিনের মধ্যেই তার দাদি কিছুটা সুস্থ হয়ে উঠল, কারণ এই টাকা পয়সার জন্যই তার দাদির চিকিৎসা করাতে পারছিলেন না। আলামিন মনে মনে ভাবল, সেই লোক দুটোর সঙ্গে যদি দেখা হয় তাহলে তাদেরকে ধন্যবাদ দিবে, কারণ তাদের কারণেই তার দাদির চিকিৎসা সে করাতে পেরেছে। মাঝে মধ্যেই তার দাদি ভীষণ অসুস্থ হয়ে পড়ত, আর তার দাদি তাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। সেজন্য তার দাদির কোনো কিছু হলে সে হয়তো বাঁচতে পারবে না। এই ঘটনার 1 সপ্তাহ কেটে যায়। 1 সপ্তাহ পরে ঠিক রাত 12:30 বাজে। তখন আলামিন তার নিজের ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ করেই বাইরে থেকে দুজন লোকের আওয়াজ আসলো। আলামিন, কি বাসায় আছো? আলামিন দরজা খুলে বাইরে এসে দেখলেন সেই দুজন বুজুর্গ তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আলামিন সঙ্গে সঙ্গেই সেই দুজনের কাছে গেলেন। গিয়ে তাদেরকে বললেন কি যে, আপনাদের অনেক অনেক শুকরিয়া, আপনি আমার এত বড় উপকার করেছেন। এরকম একটা দামি রত্ন দিয়ে আমি সেই রত্নটা বিক্রি করে আমার দাদির চিকিৎসা করিয়েছি। দাদি এখন সুস্থ আছে, খুব ভালো আছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তারপর সেই বুজুর্গ দুজন বললেন, তোমাকে নিতে এসেছি, তুমি আমাদের সঙ্গে চলো। এই কথা বলার পর আলামিন বললেন, কোথায় নিতে এসেছেন? তখন সেই বুজুর্গ দুজন বললেন, আমাদের ওইখানে একটা অনুষ্ঠান আছে, সেইখানেই তোমাকে নিয়ে যেতে এসেছি। তুমি গেলে আমরা খুব খুশি হব। আলামিন বললেন, আমার মতো একজন সাধারণ ভ্যান চালক। আচ্ছা ঠিক আছে, আমি ভ্যান বের করছি, আপনারা একটু অপেক্ষা করুন। তারপর সেই লোক দুজন আলামিনকে থামিয়ে দিয়ে বলল, না না, তোমাকে আজকে ভ্যান নিয়ে যেতে হবে না, তুমি আজকে আমাদের গাড়িতে করেই যাবে, ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তারপর আলামিন ঘর থেকে শার্টটা পরে চলে আসলো। আলামিনকে বলা হলো, তোমাকে ওইখানে গিয়ে জামা কাপড় দেওয়া হবে, তুমি এমনিতেই আসো। আলামিন একটু ভালো জামা কাপড় পরে আসতে চেয়েছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে বলল, তুমি এমনিতেই চলে আসো। আলামিন রাস্তার কাছে এসে দেখলো ঘোড়ার গাড়ির মতো একটা গাড়ি তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তার বাড়ির সামনের রাস্তাটা পাকা করা, গাড়ির সামনে দুটো ঘোড়া বাঁধা। এরকম ঘোড়ার গাড়ির কথা আলামিন শুধুমাত্র শুনেছে এবং সিনেমাতে দেখেছে, কিন্তু এরকম বাস্তবেও যে হয় আলামিন সেটা বিশ্বাস করতে পারছে না। সে সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে বসলো। গাড়ির ভেতরটা বেশ চকচকে এবং খুব সুন্দর। গাড়ির ভেতরে লাইটের মতো একটা আলো জ্বলছে, আলোটাও ভীষণ রঙিন আর কি। ভেতরটা এত চমৎকার, আলামিন খুবই ইতস্তত করে বসে পড়ল সেখানে। দুজন লোক উঠে পড়লেন। তারপর গাড়িটা চলতে শুরু করলো। গাড়ির বাহিরে কিছুই দেখা যাচ্ছে না। আলামিন সেখানে বসে ইতস্তত করে বসে থাকলো চুপচাপ। লোক দুজন বললেন কি যে, তুমি একদম নর্মাল হয়ে বসো, এরকম ইতস্তত করছো কিসের জন্য? আলামিন তখন বলল, না এরকম গাড়িতে কখনো চড়িনি তো, এই কারণেই এমন লাগছে। সেই লোক দুজন বললেন, তোমাকে এরকম ইতস্তত করতে হবে না, তুমি ভালো হয়ে বসো, ইজি হয়ে বসো। আলামিন ইজি হয়ে বসলো। গাড়িটা চলা শুরু করেছে। অল্প কিছু সময়ের মধ্যেই তারা সেই বাড়ির কাছে পৌঁছে গেল। এই বাড়িটা একটু ভিন্ন। আলামিন যখন গাড়ি থেকে নামলো দেখলো কি যে,
এই বাড়ির আশপাশে চারিপাশে শুধুমাত্র পাহাড়, এবং পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা উপত্যকা আছে। সেই উপত্যকার মধ্যে বেশ বিশাল আলিশান একটা ঘর, তবে আগের ঘরের মতো নয়। আলামিন গাড়ি থেকে নেমে দেখে শুধুমাত্র অবাক হচ্ছিল। দুজন লোক এসে আলামিনকে ভেতরে নিয়ে গেল। তারপর সেই বুজুর্গ দুজন অন্য একটা রাস্তা দিয়ে ভেতরে চলে গেল। আলামিনকে বলা হলো, তুমি ওদের সঙ্গে যাও, ওরা তোমাকে সবকিছু দিবে। তারপর আলামিন সেই মহলের ভেতরে প্রবেশ করলো। আলামিন মহল দেখে শুধুমাত্র অবাক হচ্ছিল। অনেক বড় বড়, বিশাল বড় বড়, মনে হচ্ছিল এই দরজা দিয়ে 10-12 ফুটের মানুষজন ঢুকতে পারবে, এত বড় বড়। আসলে এরকম জিনিস আলামিন এর আগে শুধুমাত্র সিনেমাতে দেখেছে, বাস্তবে কোনোদিন দেখার সুযোগ হয়নি। আসলেই তাহলে এরা রাজকীয় পরিবার। সে কি কোনো রাজার বাড়িতে চলে এসেছে? সে সবকিছু এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখতে লাগছিল। ইহা বড় বড় পর্দা, বড় বড় জানালা, বড় বড় দরজা। জানালার বাহিরে দিয়ে শুধুমাত্র পাহাড়গুলো দেখা যাচ্ছে দূরে। ওইদিন ছিল জ্যোৎস্না রাত। জ্যোৎস্না রাতে আলামিন সবকিছুই দেখতে পাচ্ছিল। আর ভেতরে অদ্ভুত রকমের আলো জ্বলছে। সাধারণত ইলেকট্রিসিটি বাল্ব যেরকম জ্বলে সেরকম কোনো বাল্ব নয়, পাতার মধ্যে থেকে আলো বের হচ্ছে। এটা আবার কেমন আলো? আলামিন চারিদিকে শুধুমাত্র দেখতে লাগলো এবং অবাক হচ্ছিল। খানিকটা দূরে যাওয়ার পরে সেই মেয়েটা বলল, আরে আলামিন, আপনি এসেছেন। আলামিন তো মেয়েটাকে দেখে চমকে গেল। সেদিনকে তার বাড়ির সামনে দেখতে যতখানি না ভালো লাগছিল, এখন তো তার থেকে বেশি ভালো লাগছে। মেয়েটা সেরকমই একটা জামা পরেছে যার গায়ে শুধুমাত্র নানান দামি জিনিস দিয়ে কারুকার্য করা। আলামিন বেশ ইতস্ততায় পড়ে গেল, কারণ হচ্ছে মেয়েটাকে দেখে তার পাশে তো তাকে মানাচ্ছে না। সে সাধারণ একজন ভ্যান চালক, আর এরকম একটা জায়গায় সে এসে পড়েছে যে সে চারিদিকে তাকিয়ে শুধুমাত্র লজ্জাই পাচ্ছে। মেয়েটা তাকে বলল, আচ্ছা তোমরা যাও এখন এখান থেকে, আমি ওকে নিয়ে যাচ্ছি। মেয়েটা তখন আলামিনকে ভেতরে নিয়ে গেল। ভেতরে নিয়ে যাওয়ার পরে তাকে বলল কি যে, এটা হচ্ছে তোমার কামরা, তুমি এখানে যে কয়দিন ইচ্ছে থাকতে পারো। আব্বাজান তো তোমাকে এখানে থাকার জন্য নিয়ে এসেছে, তাই না? তারপর আলামিন বলল, সেটা তো জানি না, উনি আমাকে বললেন আসতে, তাই আমি চলে এসেছি। কিন্তু আমি এখানে থাকলে আমার দাদি ওখানে কি করবে একা একা? তখন মেয়েটা বলল, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। মেয়েটা বলল, আমার নাম ইনসা, আর তোমার নাম তো আলামিন, তাই না? বাবার মুখ থেকে যে তোমার কথা কতবার শুনেছি, মানুষরা যে এত ভালো হয় সেটা তোমাকে না দেখলে বুঝতাম না। ছোটবেলায় একবার এক মানুষের পাল্লায় পড়েছিলাম, তারপর আমার তো প্রাণনাশের অবস্থা হয়। সেই থেকে মানুষের প্রতি আমার বাবার এবং আমার প্রচুর পরিমাণ ঘৃণা ছিল। কিন্তু তুমি যে ভালো সেটা বোঝাই যাচ্ছে। এই সরি, তোমাকে তুমি বলে ফেললাম। তারপর আলামিন বলল, আরে না না, আপনি আমাকে তুই যা ইচ্ছা তাই বলতে পারেন। আমি সাধারণ একজন গরিব ভ্যান চালক। এটা বলার পরেই ইনসা ভীষণ রেগে গেল। বলল, আমি তোমাকে এইবার লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। তুমি সেদিনই বলেছিলে তুমি সাধারণ একজন গরিব ভ্যান চালক। এটা তোমার পরিচয় নয়। তোমার পরিচয় হচ্ছে তুমি একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ। এটাই তোমার পরিচয়, যার কারণে আমাদের সবাই তোমাকে এত বেশি পছন্দ করেছে। আমার নিজেরও তোমাকে খুবই ভালো লাগে, শুধুমাত্র তোমার এই সুন্দর ব্যবহার, এই চমৎকার হাসির জন্য। শোনো আলামিন, তুমি এসব বিষয় আর কখনো বলবা না। যদি আমি শুনি তাহলে কিন্তু ভীষণ রাগ করব। এই প্রথম মেয়ে তার প্রতি কোনো অধিকার দেখানোর চেষ্টা করছে। আলামিন এর আগে কোনোদিন কোনো মেয়ের সঙ্গে মেশেনি। মেয়েটা দেখতে অসম্ভব রকমের রূপবতী। আলামিন তার দিকে তাকাতে পারছে না, এত সুন্দর। তার গা দিয়ে যেন আলো ঝরছে, নূরের মতো আলো। তারপর একজন লোক আসলেন। সেই লোক এসে একটা ডালার মধ্যে কিছু একটা দিয়ে গেলেন। ইনসা তখন বলল কি যে, এই জিনিসটা তোমার জন্য, তুমি তোমার জামা কাপড় ছেড়ে এই জামা কাপড়গুলো পরে নাও, ঠিক আছে? তারপর একজন লোক এসে তোমাকে নিয়ে যাবে। আমি এখন যাই তাহলে। হ্যাঁ, ভেতরে যেতে হবে। ভেতরে গিয়ে দেখি কি অবস্থা। আমি তখন ইনসাকে বললাম, আচ্ছা আপনাদের এখানে কিসের অনুষ্ঠান? আর আপনারা আসলে আমি বুঝতে পারছি না, আমাদের অঞ্চলে তো এরকম কোনো রাজা বাদশাহ নেই। আর আমি যত দ্রুত আসলাম তাতে তো আমাদের গ্রামে পার হওয়া যায় না, কিন্তু এটা কোন জায়গা আর এরকম পাহাড়, আমি আসলে বুঝতে পারছি না। মেয়েটা তখন জানালো, আচ্ছা তোমার বুঝতে হবে না, তুমি তাড়াতাড়ি জামা কাপড় পরে এখানে আসো, ঠিক আছে? আমাকে যে জামাটা পরতে দেওয়া হয়েছে, জামাটা আসলেই অসম্ভব সুন্দর। মনে হয় কোনো রাজা বাদশাহ বা যুবরাজরা পরে থাকবেন। এত চমৎকার জামা আমি পরে নিজেকে আয়নায় দেখে নিজেকে চিনতে পারছিলাম না। এত চমৎকার লাগছিল আমাকে, আমি যে এত সুন্দর আগে জানতাম না। আলামিন নিজের মনে মনেই এসব বলতে লাগলো। আসলেই আলামিনকে একটা রাজপুত্রের মতো দেখা যাচ্ছে। আলামিন নিজেকে আয়নায় দেখছিলই, ঠিক তখনই পেছন থেকে তাকে ইনসা ডেকে বলল, মাশাআল্লাহ, তোমাকে তো একদম রাজপুত্রের মতো দেখা যাচ্ছে। তুমি লম্বা চওড়া এবং বডিতে খুবই হ্যান্ডসাম আছো। শুধুমাত্র একটু কিছু পরিবর্তন করতে হবে, তারপর সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ইনসা তখন বলল, ঠিক আছে চলো, তোমার জন্য সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলো। ইনসা আলামিনের
হাত ধরে বলল, তাড়াতাড়ি আসো তো। আলামিন ইনসার হাত ধরে হাতটা সরিয়ে নিল, কারণ হচ্ছে ইনসার হাত প্রচন্ড পরিমাণ ঠান্ডা এবং খুবই নরম। আলামিন হাতটা ধরে সরিয়ে নিল। তখন ইনসা বলল, কি হলো? আলামিন তখন বলল, আমার হাত না না, আবার বললে তো আপনি মাইন্ড করবেন। আচ্ছা ঠিক আছে, চলুন, হাত ধরতে হবে না। আলামিন ভীষণ লজ্জা পেয়েছে, আর ইনসাও খানিকটা লজ্জা পেল। ইনসা বুঝতে পেরেছে যে আলামিন লজ্জা পেয়েছে। তারপর আলামিন এবং ইনসা অন্দরমহলের দিকে চলে গেল। ভেতরে যাবার পর দেখল কি যে বিরাট এক ডাইনিং টেবিলের মতো টেবিল। সেই টেবিলে প্রায় একসঙ্গে 20-30 জন বসা যায়। সবাই সেখানে বসে আছে, শুধুমাত্র আলামিনের জন্য অপেক্ষা করছে। আলামিন যখন সেখানে গেল, যাবার পরে সে বুঝতে পারল আসলে তার জন্যই আলামিন যখন সেখানে গেল সে বুঝতে পারল আসলে সে সাধারণ কোনো জায়গায় আসেনি। নিশ্চয়ই এমন কোনো দুনিয়ায় চলে এসেছে যে দুনিয়াটা তার কাছে সম্পূর্ণ অচেনা এবং অজানা। কারণ এরকম এখনকার জগতে হয়তো কোথাও নেই। সে কোথায় এসেছে? সে খাবার খাওয়ার সময় শুধুমাত্র ভাবতে লাগলো। সে যেখানটায় বসেছে তার পাশেই ইনসা বসেছে। বারবার ইনসা তার দিকে তাকাচ্ছে, আর আলামিন লজ্জায় মুখ সরিয়ে নিচ্ছে। তারা গল্প করছে। তখন সেই বুজুর্গ দুজন কোন একটা ভাষায় কিছু একটা বলতে লাগলেন, কিন্তু আলামিন সেটা বুঝতে পারছে না। খানিকক্ষণ বাদে আলামিন ইনসাকে জিজ্ঞেস করলো, আচ্ছা উনি কি বলছে? তখন ইনসা বলল কি যে, বাবা বাংলায় বলো। আসলে ও বুঝতে পারছে না, আর আমরা তো সবাই পারি, তাই না? তখন বাংলায় বলতে লাগলো সেই লোক দুজন। বললেন কি যে, এ হচ্ছে আমাদের প্রাণ রক্ষাকারী, এর নাম হচ্ছে আলামিন। সেদিন রাতে যদি ও ওইখানে না আসতো তাহলে হয়তো আমরা সেখানে মৃত্যুবরণ করতাম। আমাদের একটা বিপদ হতে পারত। শুধুমাত্র ওর কারণেই সেদিন আমরা বেঁচে গিয়েছিলাম। আর মানুষ জাতি সম্পর্কে এর আগে আমাদের ভীষণ একটা ভ্রান্ত ধারণা ছিল, সেই ধারণাটা কেটে গিয়েছে। মানুষটা খারাপ হয় আমরা জানতাম, আসলেই খারাপ হয়, কিন্তু তাদের মধ্যে ভালো কিছু মানুষও আছে। তার একমাত্র উদাহরণ হচ্ছে আলামিন নিজে। সেদিন যদি আলামিন ওইখানে না থাকতো তাহলে হয়তো আমাদের প্রাণনাশও হতে পারত। এই কথা শুনে আলামিন ঢোক গিলতে লাগলো। সে আসলে বুঝতে পারছে না। সে ভয়ে ভয়ে ইনসাকে জিজ্ঞেস করলো, উনি কি বলছে? আসলে আমি বুঝতে পারছি না। আলামিন আবার জিজ্ঞেস করলো, আচ্ছা আমি কোথায় আছি? আপনারা কারা? আমি আসলে বুঝতে পারছি না। মেয়েটা তখন জানালো, আরে বুদ্ধুরাম, এখন পর্যন্ত আপনি বুঝতে পারেননি আমরা কারা? মেয়েটা তখন আবার বলল, শোনো বোকা ছেলে, আমরা হচ্ছি জিন। জিন জাতি সম্পর্কে তো শুনেছ, তাই না? এই কথা শোনার পরে আলামিন সেখানেই সেন্সলেস হয়ে পড়ল, কারণ সে ভীষণ পরিমাণ ভয় পেয়েছিল। প্রিয় দর্শক, এই গল্পের বাকি অংশ পরবর্তী এপিসোডে আমরা জানার চেষ্টা করব। এই এপিসোডে এতটুকুই ছিল। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। দ্বিতীয় পর্বে আলামিনের সঙ্গে কি হয়েছিল, বা ইনসা বা ওই দুজন বুজুর্গ জিন, বা কিভাবে সেই দুজন জিনকে আলামিন বাঁচিয়েছিল, সেসব ঘটনা আমরা দ্বিতীয় পর্বে জানার চেষ্টা করব। আশা করি আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং আমার গল্প আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে।